আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যশোর বোর্ড 2024 সালের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউটা সলভ করব। আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা বলছে একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কি হবে। আমরা কি জানতাম ইয়ং এর গুণাঙ্ক কি ছিল? ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যের পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্যের বিকৃতি, মানে পীড়ন ভাগ বিকৃতির অনুপাতটাই ছিল হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তো ইয়ং এর গুণাঙ্ক y ইজ ইকুয়াল কি ছিল? পীড়ন। আমরা জানতাম পীড়ন ইজ ইকুয়াল টু কি হয়? বল ভাগ ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিকৃতি। বিকৃতি মানে কি? সে হচ্ছে এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটার উপর যদি আমি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার ফলে এটার বস্তুটা হচ্ছে এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তাই আমি এই দিকে হচ্ছে বল প্রয়োগ করছি, এদিকে বল প্রয়োগ করছি। তো এই বস্তুটার দৈর্ঘ্য ছিল হচ্ছে এল, মানে আদি দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ছিল হচ্ছে এল, আর দৈর্ঘ্যের যে বৃদ্ধি পাইছে সেটাকে আমরা স্মল এল ধরতে পারি। তাহলে পীড়ন কি ছিল? পীড়ন হচ্ছে কোনো বস্তুর একক মাত্রার যে পরিবর্তন হয়, তাহলে একক মাত্রার পরিবর্তন বলতে আমরা কি বোঝাই? এল দৈর্ঘ্যে পরিবর্তন হয় কতটুকু? এল পরিমাণে। তাহলে একক মাত্রার পরিবর্তন হয় কতটুকু? এল ডিভাইডেড বাই এল। তাহলে এইটাকে আমরা বলতেছিলাম কি? এটা হচ্ছে সেই বিকৃতি। তাহলে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি এল ভাগ এল, যেখানে এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, আর ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য। তো এইখান থেকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু যদি লিখতে চাই, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল। এ এল এইটা হচ্ছে জেনারেল ভাবে আমাদের ইয়ং এর গুণাঙ্কের ইয়াটা ছিল, রাশিমালাটা ছিল। এবার বলছে সম্পূর্ণ দৃঢ় বস্তু। সম্পূর্ণ দৃঢ় বস্তু বলতে বোঝায় যে বস্তুর উপর বল প্রয়োগ করার ফলেও তার দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় না। যেমন এই যে এইখানে বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্যের এল পরিমাণে চেঞ্জ হয়েছিল, বা দৃঢ় বস্তুর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, মানে যতই বল প্রয়োগ করা হোক এটার কোনো চেঞ্জ হয় না। তাহলে দৃঢ় বস্তুর ক্ষেত্রে এই স্মল এল, এই স্মল এল এর মান কত? স্মল এল এর মান হচ্ছে 0। দৃঢ় বস্তুর ক্ষেত্রে স্মল এল এর মান হচ্ছে 0। তাহলে আমরা যদি এখানে এটাকে ইনপুট দেই, এল এর মান যদি এখানে বসাই, তাহলে সামথিং ডিভাইডেড বাই 0। তাহলে আমরা জানি সামথিং ডিভাইডেড বাই 0 এই মানটা আসে হচ্ছে, এই মানটা আসে হচ্ছে ইনফিনিটি। তার মানে সম্পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক হয় হচ্ছে ইনফিনিটি। এই যে অনেক সময় আমাদের একটা প্রশ্ন আসে যে নিচের কোনটির ইয়ং এর গুণাঙ্ক বেশি? তো যে বস্তু মানে নিচের কোনটি বেশি স্থিতিস্থাপক? তাহলে এটা মনে রাখবো, যে বস্তুর ইয়ং এর গুণাঙ্ক যত বেশি সেটা হচ্ছে তত বেশি স্থিতিস্থাপক। যেমন আমাদের অনেকে মনে করে কি রাবার হচ্ছে লোহা থেকে বেশি স্থিতিস্থাপক। জিনিসটা এরকম না। যে বেশি প্রতিরোধকারী বল দিতে পারে সে হচ্ছে বেশি স্থিতিস্থাপক। তো রাবার আর লোহার ভিতর লোহা হচ্ছে বেশি স্থিতিস্থাপক। এটা গেল। তারপরের প্রশ্ন এখানে বলছে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? তাহলে কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম? এফ ইজ ইকুয়াল টু 1 ভাগ টি, মানে পর্যায়কাল। তাহলে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। অনেকে মনে করে সেকেন্ড দোলকের পর্যায়কাল মানে 1 সেকেন্ড। 1 সেকেন্ড না। এই যে যদি একটা দোলক ঘড়ি থাকে, তাহলে এর নিচে একটা এইভাবে একটা বব ঝুলানো থাকে, এইভাবে দুলতে থাকে, এই ববটা এদিকে দুলতে থাকে। তো হচ্ছে এই ববটা এখান থেকে এইখানে গেলে এটাকে বলে একটা অর্ধদোলন, আবার এইখানে আসলে এটাকে বলে আর একটা অর্ধদোলন, মানে একটা পূর্ণ দোলনে এই যে গেছে আসছে, তাহলে একটা পূর্ণ দোলন হচ্ছে দুইটা অর্ধদোলন আছে। তাহলে দুইটা অর্ধদোলন মিলে যদি একটা পূর্ণ দোলন সৃষ্টি হয়, তাহলে পূর্ণ দোলনের সময় কত? 2 সেকেন্ড। এই জন্য সেকেন্ড দোলক মানে হচ্ছে এই যে একটা অর্ধদোলন দিতে 1 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে দুইটা মানে একটা পূর্ণ দোলন দিতে কত সেকেন্ড? 2 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এফ এর মান যদি আমরা এখান থেকে বসাই, এফ ইজ ইকুয়াল টু 1 ভাগ 2, তার মানে হচ্ছে 0.5 হার্টজ। 0.5 হার্টজ। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের এই যে 0.5 হার্টজ এটা। তারপর বলেছে সরল সন্ধিত কণার মোট শক্তি কিসের উপর নির্ভর করে? তাহলে আমরা জানতাম সরল সন্ধিত কণার মোট শক্তি যদি ইউ হইতো কি, ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, যেখানে কে হচ্ছে সেই ধ্রুবকটা ছিল আর এ হচ্ছে তোমার সেই বিস্তার ছিল। তো সরল সন্ধিত কণার মোট শক্তি কিসের উপর নির্ভর করে? বিস্তারের উপর। তাহলে এটা হচ্ছে সেই বিস্তার, ক নম্বর উত্তর। নেক্সট, নিচের কোনটি সরল সন্ধিত কণার ব্যবকলনীয় সমীকরণ? তো এটার আমাদের এটা মূল থিম কি ছিল? পর্যায়বৃত্ত গতির। বলছিল যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ এর সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ত্বরণ যদি এ হয় আর সরণকে যদি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক বিপরীতমুখী। তো এইখান থেকে হচ্ছে আমরা
আচ্ছা, ত্বরণ যদি সরণের সমানুপাতিক বিপরীতমুখী হয় তাহলে আমরা কি বলতে পারি? বলও সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী। তাহলে বল সমানুপাতিক সরণের সমানুপাতিক বিপরীতমুখী, কারণ আমরা জানি এফ সমানুপাতিক এ না, এফ ইজিক্যাল টু যদি এম এ হয়, তাহলে এখান থেকে এম যদি ধ্রুবক থাকে, এফ ইজিক্যাল মানে প্রপোর্শনাল টু এ বলতে পারি। তার ত্বরণ সমানুপাতিক মানে হচ্ছে বল সমানুপাতিক। ওকে, তাহলে এখানে যদি আমি ভেঙে লিখি এফ ইজিক্যাল টু এম এ ইজিক্যাল টু, এই সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য একটা ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটাকে হচ্ছে আমরা দিলাম হচ্ছে এখানে কে এক্স। ওকে, তাহলে এবার যদি উভয় পক্ষকে আমরা এম দ্বারা ভাগ করি তাহলে এখানে কি থাকলো? এ ইজিক্যাল টু মাইনাস কে ভাগ এম ইন্টু এক্স। ওকে, এবার আমরা সরণকে প্রকাশ করছি এক্স দ্বারা। সরণকে যদি সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে বেগ। আবার বেগকে যদি সময়ের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ত্বরণ। তার মানে সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো বেগ, আর বেগকে সময়ের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো ত্বরণ। ওকে, তাহলে আমরা যদি বলি সরণ থেকে ত্বরণে যাওয়ার ইয়াটা কি হবে? যদি আমি বলি সরণকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো, কোনো ভুল নাই। একবার করলে যদি বেগ পাচ্ছি আর একবার করলে যদি ত্বরণ পাচ্ছি, তাহলে কি তোমার মোট যদি সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পাবো। ওকে, তাহলে আমি যদি লিখি যে একবার সরণকে একবার ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? মনে করো সময় সাপেক্ষে, তাহলে ডি ডিভাইডেড বাই ডিটি। কাকে? এই সরণকে। তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি বলবো? বেগ। ওকে, তাহলে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লিখবো? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তাহলে এই যে এইটা হচ্ছে দুইবার সরণকে কি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? এই যে একবারে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? ত্বরণ। তাহলে এটা ইজিক্যাল টু ত্বরণ ইজিক্যাল টু আমরা এটা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা এখানে লিখি কি হবে? টি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজিক্যাল টু, এই যে এই পুরা টার্মটাকে আমরা ধরতাম হচ্ছে ওমেগা স্কোয়ার। এই যে এই পুরা টার্ম না, সরি এই মাইনাস বাদে ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতাম কে ভাগ এম। তাহলে এখানে একটা মাইনাস থাকলো, এটাকে ধরতাম হচ্ছে তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এইটাই আমাদের সেই ব্যবকলনীয় সমীকরণ। তো এইটার উত্তর হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই যে খ নম্বর উত্তর। আশা করছি বুঝতে পারছো। নেক্সট কি বলছে? কোন লেখচিত্রটি চার্লসের সূত্রের জন্য প্রযোজ্য? তো চার্লসের সূত্র কি ছিল? বিজ্ঞানী চার্লস বলছিল মানে কোনো মানে তাপমাত্রা বৃদ্ধি পাইলে কোনো গ্যাসের হচ্ছে আয়তন বৃদ্ধি পায়। তো সেই আয়তনের বৃদ্ধির যে সম্পর্কটা দিছিল, সে বলছিল তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 অংশ পরিমাণে করে বৃদ্ধি পায়। তার মানে ধরলাম হচ্ছে কি বলছে? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। তো আমরা ধরলাম হচ্ছে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন হচ্ছে ভি নট। তাহলে 1 ডিগ্রি যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে গ্যাসের আয়তন কত হবে? ভি নট এর 1/273। তাহলে তাপমাত্রা যদি θ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে গ্যাসের আয়তন কত হবে? ভি নট ইন্টু θ/273। তাহলে মোট আয়তন কত হবে? এটা হচ্ছে এই পরিমাণ হচ্ছে আয়তন বৃদ্ধি পাইছে। তাপমাত্রা যদি θ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে গ্যাসের আয়তন হচ্ছে এই পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে মোট আয়তন মানে তাপমাত্রা বাড়ার পরে মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন প্লাস বৃদ্ধিকৃত আয়তন। বৃদ্ধিকৃত আয়তন কত আসছে? ভি নট ইন্টু θ ডিভাইডেড বাই 273। তো এইখান থেকে যদি আমরা ভি নট কমন নেই তাহলে ভি ইজ ইকুয়াল টু 1 প্লাস θ ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে আমরা দেখতেছি ভি এর মান হচ্ছে θ এর সমানুপাতিক। তার মানে এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রটা ছিল, মানে θ মানে হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক। ওকে, এবার আসি। এবার এইটা হবে না, কারণ এইটা হচ্ছে মানে একটা কি বলে বর্গের সম্পর্ক আছে, প্যারাবোলা আকৃতির। এটা হবে না, এটাও হবে না। তাহলে হয় উত্তর এইটা হবে, নাহলে এইটা হবে। এবার দেখব, আমরা জানি গ্যাসের আয়তন 0 ডিগ্রি মানে 0 কেলভিনে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়। তাহলে পরম শূন্য তাপমাত্রা কত ছিল? 0 কেলভিন। তাহলে 0 কেলভিনে হচ্ছে গ্যাসের আয়তন 0 হয়। বাট এইখানে তাপমাত্রার এককটা দিছে হচ্ছে সেন্টিগ্রেডে। এই যে এটা হচ্ছে সেন্টিগ্রেডে। তাহলে 0 সেন্টিগ্রেডে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি গ্যাসের আয়তন 0 হবে? এখানে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন 0। এটা কি পসিবল? তার মানে এটা উত্তর হবে না। তাহলে উত্তর হবে হচ্ছে এই যে এটা। এটা দেখি, এই যে এটা কি বলছে, এর আয়তন কোথায় 0 করছে?
এর আয়তনে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে 0 করছে, আর -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই তো 0 কেলভিন। তার মানে এই যে এইভাবে সমানুপাতিক হারে বৃদ্ধি হবে। এটা উত্তর হবে হচ্ছে গ। যদি এইখানে টেম্পারেচারটা যদি কেলভিনে দিত, তখন উত্তর হইতে হচ্ছে ক নম্বর। টেম্পারেচারটাই যে আমাদের এইখানে যে টেম্পারেচার, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে দিছে, এটা যদি কেলভিনে দেওয়া হইতো তখন উত্তর হইতো এই যে এটা। মানে যদি হচ্ছে তোমার কেলভিনে দেওয়া থাকে, তখন এই যে এখানে টেম্পারেচারটা যদি কেলভিনে দেওয়া থাকে, তখন আমাদের গ্রাফটা এইভাবে শুরু হবে। এই টেম্পারেচারটা থাকবে কেলভিনে। আর যদি টেম্পারেচারটা যদি ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া থাকে, তখন আমাদের রেখাটা হবে এইখান থেকে আয়তন, এই যে এইদিকে আয়তন, রেখাটা হবে এইভাবে। কারণ 0 ডিগ্রি পিছে বর্ধিত করলে এখানে আসে তাত্ত্বিকভাবে 0 হয়। তো এটা গুরুত্বপূর্ণ। নেক্সট, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তির পরিমাণ কত? তো এটা নিয়ে অনেক ডিবেট আছে। তো এটার ছিল হচ্ছে, মানে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য কোনো গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে হাফ কেটি। প্রতি স্বাধীনতার মাত্রার জন্য কোনো গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে হাফ কেটি। এবার আসি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি কত, মানে স্বাধীনতার মাত্রা কত। এটা হচ্ছে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় শক্তি। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের স্বাধীনতার মাত্রাটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমরা জানি আমরা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা দুই প্রকার হয়। একটা হচ্ছে রৈখিক, আর একটা হচ্ছে ঘূর্ণন। তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে রৈখিক স্বাধীনতার মাত্রা 3, ঘূর্ণন স্বাধীনতার মাত্রা 0। তাহলে মোট স্বাধীনতার মাত্রাটা হবে হচ্ছে 3। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা বলছিলাম 3, 2, তাহলে মোট হবে হচ্ছে 5। আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে হচ্ছে রৈখিক স্বাধীনতার মাত্রা 3, ঘূর্ণন স্বাধীনতার মাত্রা 3, আর হচ্ছে মোট স্বাধীনতার মাত্রা 6। মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে 6। এবার আসি, এই যে এইখানে একটু কথা আছে, এটা শুধু দ্বিপারমাণবিক গ্যাস না, এটা হবে হচ্ছে দ্বিপারমাণবিক অথবা সরল রৈখিক। যেমন কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা আকৃতিটা দেখি, এটা কেমন হয়, এটার আকৃতি হয়েছে এরকম। এটা কি সরল রৈখিক না? তাহলে কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক গ্যাস। তাহলে সরল রৈখিক বা দ্বিপারমাণবিক গ্যাস যেটাই হোক, এটা স্বাধীনতার মাত্রা, মোট স্বাধীনতার মাত্রা হবে হচ্ছে 5। তো এই জন্য প্রতি স্বাধীনতার মাত্রা যদি হয় হচ্ছে, প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় শক্তি যদি হাফ কেটি হয়, তাহলে 5 স্বাধীনতার মাত্রার জন্য গড় গতিশক্তি কত হবে? 5 ইন্টু হাফ কেটি। তখন এটার উত্তর হওয়া উচিত হচ্ছে 5/2 কেটি। এটা উত্তর হওয়া উচিত, কিন্তু এখানে 5/2 কেটি অপশনে নাই। তো এটা মনে হচ্ছে প্রশ্নকর্তারা এটাকে, কার্বন ডাইঅক্সাইডকে বহু পারমাণবিক গ্যাস হিসেবে হয় ধরে অপশন দিছে। সেক্ষেত্রে এটা তো বোর্ড, সো সবই দাগাইতে হবে। সেক্ষেত্রে এইটা দাগানো বেটার, মানে 6/2 কেটি, এটা দাগানো বেটার। বাট অ্যাকচুয়াল সঠিক উত্তর হইলে এটা হওয়া উচিত। ওকে, নেক্সট, তারপরেরটা, কোন তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? তার মানে কোন তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ আর হাইড্রোজেনের এই 273 এর মূল গড় বর্গবেগের সমান হবে। তো ধরি হচ্ছে মানে অক্সিজেনের মূল গড় বর্গবেগ মানে CRMS, এটা হচ্ছে মনে করো অক্সিজেনের জন্য, ইজ ইকুয়াল টু CRMS, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। তাহলে আমরা মূল গড় বর্গবেগের সূত্র কিন্তু জানতাম, √3RT ডিভাইডেড বাই M। অক্সিজেন বের করতেছি, টি হচ্ছে অক্সিজেনের টেম্পারেচার, আর আণবিক ভর হচ্ছে অক্সিজেনের, ইজ ইকুয়াল টু √3R। আর তো ধ্রুবক, আর কোনো ডিপেন্ড করে না। টি হচ্ছে কোন কিসের টেম্পারেচার দিব আমরা? হাইড্রোজেনের টেম্পারেচার, মানে হাইড্রোজেন কত টেম্পারেচার আছে ডিভাইড বাই হাইড্রোজেনের আণবিক ভর। ওকে, তাহলে এই পাশ থেকে যদি সব কাটাকাটি যায়, √E² করে যদি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকতেছে টি অক্সিজেন, মানে অক্সিজেনের টেম্পারেচার ডিভাইডেড বাই M অক্সিজেনের আণবিক ভর, ইজ ইকুয়াল টু টি হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের তাপমাত্রা ডিভাইডেড বাই M হাইড্রোজেনের আণবিক ভর। তো এখান থেকে আমরা কিসের মান জানি সেটা যদি বসাই, এখান থেকে কি আসে? টি ইজ ইকুয়াল টি অক্সিজেন, মানে অক্সিজেনের টেম্পারেচার হবে হচ্ছে M অক্সিজেনের আয়তন, মানে আণবিক ভর, ইন্টু টি হাইড্রোজেন
ডিভাইডেড বাই এম অফ হাইড্রোজেন। তো এগুলার মান যদি আমরা এখন যদি এখানে মানগুলো আমরা বসাই তাহলে কি হয়, আমাকে এখানে বলে দিছে হাইড্রোজেনের তাপমাত্রা কত, হাইড্রোজেনের তাপমাত্রা মানে টি অফ হাইড্রোজেন হচ্ছে -200 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে অনলি 73 কেলভিন। আমরা সকল কিছুকে এই কেলভিন তাপমাত্রায় নিয়ে ক্যালকুলেট করব। আর আমরা অক্সিজেনের আণবিক ভর আর হাইড্রোজেনের আণবিক ভর তো জানি, আর এখানে আণবিক ভরটা হচ্ছে কেজিতে হয়। এটা এইগুলো যদি আমরা এখানে বসাই, এখানে যদি এগুলো মান বসাই তাহলে টি অফ অক্সিজেন হবে হচ্ছে 32 ইন্টু, আচ্ছা এখানে পড়া লাগতেছে না, কারণ আমরা যখন অক্সিজেনকে কেজিতে নিব হাইড্রোজেনকেও তো কেজিতে নিতে হবে, তাহলে দুইটা কি কাটা যাবে, তো আমাদের আর কেজিতে নেওয়ার দরকার নেই, এভাবেই রাখি ডিভাইডেড বাই ইন্টু 73 ডিভাইডেড বাই 2। এখন বলবে যে অক্সিজেনের আণবিক ভর ভাই 16 হবে, 32 কেন নিলেন? অক্সিজেন হচ্ছে দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিকের জন্য 32, হাইড্রোজেন হচ্ছে দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিক এখানের জন্য 2। এটা যদি আমরা বসাই এটার উত্তরটা আসবে হচ্ছে 1168 কেলভিন। টি অক্সিজেন ইজ ইকুয়াল টু 1168 কেলভিন। এটা অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট বলছে নিচের কোনটি ভেক্টরের বন্টন সূত্র? প্রথম যেটা আছে এটা হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র, এটা হচ্ছে বিনিময় সূত্র। তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে ভেক্টরের সংযোজন সূত্র, এটা হচ্ছে ভেক্টরের সংযোজন সূত্র। আর এইটা হচ্ছে ভেক্টরের বন্টন সূত্র, তাহলে এটা হচ্ছে আমাদের বন্টন সূত্র, এটা উত্তর গ নম্বর। নেক্সট, কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য না হলে ক্ষেত্রটি হবে কি হবে? আমরা এটা আলোচনা করি যে কার্ল মানে হচ্ছে এই যে নেবুলার সাথে কোনো একটা ভেক্টর, মনে করি একটা ভেক্টর ক্ষেত্র হচ্ছে এ, এর ক্রস গুণফল হচ্ছে কার্ল। তো কার্লের মান যদি শূন্য হয় তখন কিছু ঘটনা ঘটে, আর কার্লের মান যদি শূন্য না হয় তখন কিছু ঘটনা ঘটে। যদি শূন্য না হয়, তো কার্লের মান যদি শূন্য হয় এই ভেক্টরটাকে আমরা বলছিলাম হচ্ছে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল, আর অঘূর্ণনশীল যেটা সেটাকে আমরা কি বলছি? সংরক্ষণশীল। সংরক্ষণশীল। আর যদি কার্লের মান যদি শূন্য না হয় তাহলে এই ভেক্টরটাকে আমরা বলছিলাম হচ্ছে ঘূর্ণনশীল। আর যেটা ঘূর্ণনশীল সেটা হচ্ছে অসংরক্ষণশীল। এটা অনেকের মনে রাখতে একটু সমস্যা হয়, কেমনে মনে রাখবে? তো এটাকে আমি এইভাবে মনে রাখার জন্য সাজেস্ট করি যে হচ্ছে সে তোমার কাছে, তুমি ট্যুরে যাবা, তোমার কাছে টাকা, যদি তোমার কাছে টাকার পরিমাণ 0 থাকে তাহলে কি তুমি ট্যুরে যাইতে পারবা? তাহলে টাকার পরিমাণ যদি 0 হয়, যে টাকা মানে কার, কারকে যদি আমরা টাকার সাথে বিবেচনা করি, টাকার পরিমাণ যদি 0 হয় তাহলে আমি ঘুরতে যাইতে পারবো না, মানে হচ্ছে আমি অঘূর্ণনশীল। তাহলে টাকার পরিমাণ মানে কার্ল যদি 0 হইলো অঘূর্ণনশীল, আর অঘূর্ণনশীল হইলে আমি বাসায় বসে আছি, তার মানে সংরক্ষণশীল, কোনো বিপদ আপদের চান্স নেই। তাহলে টাকা 0 মানে কার্ল যদি 0 হয় এই ভেক্টরটাকে আমরা বলবো হচ্ছে অঘূর্ণনশীল, আর অঘূর্ণনশীল হলে সেটা হচ্ছে সংরক্ষণশীল। আর যদি টাকা 0 না হয়, টাকা যদি 0 না হয় মানে তোমার পকেটে যদি টাকা থাকে তাহলে তুমি ঘুরতে যাবা, আর ঘুরতে গেলেই তুমি অসংরক্ষণশীল। তাহলে কার্ল যদি 0 হয়, কি বলছে? কার্ল শূন্য না হলে, তার মানে এই এই কন্ডিশন, এই কন্ডিশন হলে কি হয়? ঘূর্ণনশীল, হ্যাঁ ঘূর্ণনশীল, এটা ঠিক আছে। তারপর বলছে অসংরক্ষণশীল, হ্যাঁ অসংরক্ষণশীল ঠিক আছে। বাট সলিনয়েডাল, সলিনয়েডাল হয় হচ্ছে কোন একটা ভেক্টরে যদি ডাইভারজেন্স শূন্য হয়, এই যে কোন একটা ভেক্টরে যদি ডাইভারজেন্স শূন্য হয় তখন সেটাকে আমরা সলিনয়েডাল বলবো। তার মানে এইটা আমাদের কার্লের সাথে সামঞ্জস্য না, এটা বাদ, কারণ আমাদের উত্তর হচ্ছে 1 এবং 2। নেক্সট, আচ্ছা কোনো সামান্তরিকের দুটি কর্ণ এত এবং এত হলে তারা নির্দেশ করা হলে ক্ষেত্রফল কত হয়? তো আমরা জানি যদি দুইটা ভেক্টর কোনো সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্র মানে সামান্তরিকের ক্ষেত্রফল হয় হচ্ছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান, ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান। তো এটা যদি আমরা ক্রস গুণফল করি, আশা করি ক্রস গুণফল নিয়ে কোনো সমস্যা নাই, তো এটা উত্তর আসবে হচ্ছে √2 একক।
তারপর বলছে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী মৌলিক বল কোনটি? নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য এটা বইতেই ডিরেক্টলি থিওরি আছে, দুর্বল নিউক্লিয় বল। এটা উত্তর হবে দুর্বল নিউক্লিয় বল। নেক্সট, আচ্ছা এইটা হচ্ছে আমাদের সুন্দর একটা ম্যাথ, আপেক্ষিক বেগ। এটা নিয়ে অনেকের সমস্যা থাকে, তো এটা আমরা একটু পুরা বেসিক থেকে একটু বলার চেষ্টা করি। তো আপেক্ষিক বেগ জিনিসটা কি? আপেক্ষিক দুইটা বেগ হইতে পারে, একটা হচ্ছে আপেক্ষিক বেগ আর একটা হচ্ছে প্রকৃত বেগ। তো কোনো কিছুর বেগ নির্ণয়ের জন্য আমাদের একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে বা রেফারেন্স কোনো একটা বস্তুর সাপেক্ষে বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমাদের হিসাব করতে হয়। তো আমরা যার সাপেক্ষে হিসাব করতেছি সেটাকে বলবো প্রসঙ্গ বিন্দু। এবার প্রসঙ্গ বিন্দুটা যদি নিজে গতিশীল হয়, তাহলে গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর বেগকে আমরা বলবো আপেক্ষিক বেগ। আর যদি প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির হয়, তাহলে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো কিছুর বেগকে আমরা বলবো হচ্ছে প্রকৃত বেগ। ওকে, তাহলে আমি কিছু মানে এইটা এটা আমরা যে নিয়মে করবো, এটা আমাদের সমীকরণই বলে দিবে আপনাদের কি করতে হচ্ছে। আমরা যদি একটু নিয়মটা শিখি, সমীকরণে আমাদের বলে দিবে কি করতে হচ্ছে। তো সেটা আমরা একটু সেইভাবে করার চেষ্টা করি। আমি বললাম প্রথম বস্তুর প্রকৃত বেগ। আমি যদি কখনো বলি প্রথম বস্তুর প্রকৃত বেগ, সেটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ভি অন দ্বারা। ভি অন মানে হচ্ছে প্রকৃত বেগ, প্রথম বস্তুর প্রকৃত বেগ। যদি বলি দ্বিতীয় বস্তুর প্রকৃত বেগ, তাহলে আমরা সেটাকে প্রকাশ করব ভি টু দ্বারা। এটাকে আমরা বলবো দ্বিতীয় বস্তুর প্রকৃত বেগ। এই যে অন, প্রকৃত মানে একটা সিঙ্গেল যদি থাকে সেটা হচ্ছে প্রকৃত, এই যে এখানেও সিঙ্গেল আছে সেটা হচ্ছে প্রকৃত। এবার আমাদের দুইটা ঘটনা হইতে পারে। যদি বলি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, কি বলছি? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, এটাকে আমরা প্রকাশ করব ভি টু অন। এই যে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, মনে রাখার নিয়ম কি? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ, তাহলে দ্বিতীয় বস্তুর যার বেগ তাকে আগে দিব, কার সাপেক্ষে? সাপেক্ষেটাকে পরে দিব। যেমন এইগুলার ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর বেগ, তাহলে ভি টু লিখছিলাম। তাহলে এইখানেও দ্বিতীয় বস্তুর বেগ ভি টু লিখলাম। এবার কারো সাপেক্ষে কিনা? হ্যাঁ, কারো সাপেক্ষে। তাহলে এই যে এইটা অনের সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে প্রথম বস্তু, এটাকে বলবো প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। ওকে, আর যদি হয় দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে আমরা কি লিখবো? দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে প্রথম বস্তুর বেগ কার সাপেক্ষে? দ্বিতীয় বস্তুর সাপেক্ষে। এইভাবে এইভাবে আমরা এগুলোকে পড়বো। তো এইটাকে আমরা ভেঙে লেখা যায় ভি টু মাইনাস ভি অন, এটা হচ্ছে আমাদের সূত্র। আর এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই, তাহলে হবে হচ্ছে ভি অন মাইনাস ভি টু। তো আমরা কি শিখলাম? যদি কোনো বস্তুর প্রকৃত বেগ হয় তখন আমরা এইভাবে লিখবো সিঙ্গেল, এই যে সিঙ্গেল। যদি আপেক্ষিক বেগ হয় তখন লিখবো ডাবল। এই যে এখানেও এই যে এটা ডাবল, এটাও ডাবল। এখন ডাবলটাকে কিভাবে লিখবো, অন না টু, বা কিভাবে লিখবো? তো এটা হচ্ছে ডিপেন্ড করে। আমি যদি এভাবে আবার বলি এ একটা বস্তু, বি একটা বস্তু, দুইটাই গতিশীল। আমি যদি বলি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তখন এইভাবে লিখবো এ এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এটা হচ্ছে পড়বো কেমনে? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। যদি আবার বলি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তখন হবে ভি এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে বি এ। এইভাবে এবার আমরা ভাঙে লিখবো, এটাকে ভাঙে লিখতে পারি হচ্ছে যে এটাকে যদি ভাঙে লিখি ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি, এইভাবে আমরা ভেঙে লিখতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের পরিচিতি ছিল। তো এইগুলোর সাহায্যে আমরা এই আপেক্ষিক বেগের সকল ম্যাথ, এইচএসসিতে আসা, এইচএসসি এবং অ্যাডমিশনের সকল ম্যাথ আমাদের এইভাবে করতে পারবো। তো স্টেপটা এবার বলি। স্টেপটা হচ্ছে আমাদের যা বলে দিবে সেই অনুযায়ী আমরা আগে চিত্র আঁকবো। চিত্র আঁকা পরে আমাদেরকে যেটা বের করতে বলবে বা যেটা আমাদের লাগবে সেটাকে বাম পাশে রেখে বাকি সকল কিছুকে ডান সাইডে নিয়ে নিব। যেমন এখানে কি বলছে, একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় এত কিলোমিটার বেগে এবং অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় এত কিলোমিটার বেগে চলছে। তাহলে আমরা আমি আগে কি বলছি, স্টেটমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে আগে চিত্র আঁকবো। তাহলে আমরা জানি, আমরা যদি দিক দেই তাহলে উপরেরটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। ওকে, এবার আমরা যা বলছি সেই অনুযায়ী চিত্র আঁকার চেষ্টা করি। একটি জাহাজ সোজা পূর্ব দিকে, সোজা পূর্ব দিকে ঘন্টায় এত বেগে যাচ্ছে। তাহলে পূর্ব দিক কোনটা? সোজা পূর্ব দিকে ঘন্টায় এত বেগে যাচ্ছে, তার মানে এটাকে আমরা ভি অন ধরলাম। প্রথম জাহাজ ভি অনের মান কত? 75। ওকে, তারপরে বলছে এবং অপর একটি জাহাজ
সোজা উত্তর দিকে, এই যে উত্তর দিকে, এটা হচ্ছে v2, কত বেগে যাচ্ছে? এটা যাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এবার বলছে প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজটির বেগের দিক কোন দিকে হবে। তার মানে প্রথম জাহাজের যাত্রী দ্বিতীয় জাহাজকে কিভাবে দেখবে এটাই চাইছে। এবার মনে রাখি, নিজের বেগ কখনো নিজে দেখা যায় না, তুমি যদি দেখো তুমি হচ্ছে অপরের বেগ দেখবা। তার মানে প্রথম জাহাজ দেখলো কার বেগ? দ্বিতীয় জাহাজের বেগ। এবার আসি, প্রথম জাহাজ নিজে কি স্থির নাকি গতিশীল? এটা নিজেও গতিশীল, তাহলে সে যদি দেখে সে কি আপেক্ষিক বেগ দেখবে নাকি প্রকৃত বেগটা দেখবে? আমরা বলছি প্রসঙ্গ কাঠামোটা যদি গতিশীল হয় তাহলে সে হচ্ছে আমাদের আপেক্ষিক বেগটা দেখবে। তাহলে এখানে প্রথম জাহাজ দেখবে দ্বিতীয় জাহাজের বেগ, তার মানে কি v2 অন, এটা লিখবো। তাহলে এটাকে আমি বলবো প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ। তাহলে v2 অন এটাকে আমরা কিভাবে লিখবো? এভাবে, এটাকে আমরা সূত্র কি ছিল? v2 মাইনাস v অন, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। ওকে, এবার হচ্ছে আমরা বলছি যাকে লাগবে হ্যাঁ আমাদের এটাকে লাগবে, সেটা বাম পাশে আছে। এবার ভেক্টরের বিয়োগ বলতে আমরা কিছু শিখি নাই, ভেক্টরে আমরা যোগ শিখছি। তাহলে আমরা এটাকে যোগ আকারে লিখি, প্লাস মাইনাস ভি অন, এটা। এবার সমীকরণ আমাকে কথা বলতেছে, সমীকরণ আমাকে বলে দিবে যে কি করতে হবে। সমীকরণ আমাকে বলছে যে এই আপেক্ষিক বেগটা হবে, মানে লোকটা দেখবে v2 আর মাইনাস ভি অন এর ভেক্টর যোগফল, মানে এটাকে আমরা বলবো লব্ধি, মানে v2 এবং মাইনাস ভি অন এর লব্ধি। তাহলে v2 কোন দিকে আছে? উপরের দিকে আছে। আর ভি অন ছিল হচ্ছে এই দিকে, পূর্ব দিকে, তাহলে মাইনাস ভি অন কোন দিকে হবে? মাইনাস ভি অন হবে এইদিকে, মাইনাস ভি অন। এই দুইটার কি হবে? লব্ধি। তাহলে এই দুইটা যদি হয় লব্ধি কোন দিকে যাবে? এইদিকে যাবে। তার মানে প্রথম জাহাজটি দ্বিতীয় জাহাজটা এই দিকে যাইতে দেখবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের দিক। এবার আমরা দিকটাকে কাউন্ট করব। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকি, এখানে যদি এই ভেক্টরটাকে যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা যদি থেটা ধরি, তখন আমরা কি লিখতে পারি? tan থেটা ইজ ইকুয়াল টু লম্ব। লম্ব মানে কি? এখানে লম্বের মান, মানে মানটা কত আসতেছে? v2। এই যে এইটা কি? এটা যে v2 এর সমানুপাতিক, মানে সমান্তরাল। তাহলে v2 ডিভাইডেড বাই tan থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। ভূমি কত? v1। ওকে, তাহলে এই মান যদি আমরা ওখানে বসাই, tan থেটা ইজ ইকুয়াল টু v2 হচ্ছে তোমার 45 ডিভাইডেড বাই 75। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটার উত্তর আসবে হচ্ছে থেটার মান যদি ক্যালকুলেটারে করি 30.96। তার মানে আমাদের এই যে এই মানটা হচ্ছে 30.96। তাহলে আমরা যদি এটা বলতে চাই, আমরা বলবো হচ্ছে এটা পশ্চিম দিকের সাথে 30.96 ডিগ্রি কোণ করে উত্তর দিকে চলতেছে। পশ্চিমের সাথে এত কোণ করে উত্তর দিকে, পশ্চিমের সাথে এত কোণ করে উত্তরের দিকে। এখন এইভাবে আমাদের অপশনে নাই, মানে আমাদের যে এখানে অপশনগুলো দিছে এইভাবে নাই। তাহলে এইভাবে এখানে একটা কথা বলছে পূর্ব দিকের সাথে এত কোণ করে উত্তর দিকে। তাহলে পূর্ব দিকের সাথে ওরা কোনটা চাইছে? তাহলে পূর্ব দিকের সাথে এইটা যদি 30.96 হয়, তাহলে এই কোণটা কত? এই কোণটা কত? পূর্ব দিকের সাথে এই কোণটা কত হবে? এই কোণটা 180 মাইনাস 30.96, তাহলে এটা হবে হচ্ছে 149.04। তাহলে পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণ করে কত? এখন পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণ দুই ভাবে করা যায়। এই যে এটা যদি পূর্ব দিক হয়, পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণ দুই ভাবে হয়, এইভাবে মানে উপরের দিকে করা যায় অথবা নিচের দিকে করা যায়। এবার উপরের দিকে মানে কি? উপরের সাইডটা কি? উত্তর। তাহলে যদি এই দিকে যায় তাহলে এটাকে বলবো আমরা পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণ করে উত্তরে। আর যদি এই দিকে যায় তাহলে এটাকে আমরা বলবো পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণ করে কিসে? দক্ষিণে। বাট এদিকে এটা গেছে কি? উপরের দিকে না, তার মানে আমাদের এইটা উত্তর। তাহলে আমরা বলবো পূর্ব দিকের সাথে 149.04 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গতিশীল। তার মানে এইটা হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট। তারপর বলছে অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি? তো অসংরক্ষণশীল বল আমাদের এখানে উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। এটা তো এটার কি ছিল? এটা শর্টকাটে মনে রাখার নিয়ম এভাবে হলো সদ ঘষা। এটা হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঘর্ষণ বল, সান্দ্র বল। এই চারটাই হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বলের উদাহরণ। তো যখন কখনো যদি অসংরক্ষণশীল বল সংরক্ষণশীল চাই, আমরা এই চারটা খোঁজার ট্রাই করব। কি বলছি? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঘর্ষণ বল, সান্দ্র বল। ওকে, তো এটার উত্তর হচ্ছে আমাদের ঘর্ষণ বল। নেক্সট।
কেন্দ্রবিমুখী বলের উদাহরণ কোনটি? কেন্দ্রবিমুখী বলের উদাহরণ হচ্ছে বৃষ্টি ভেজা রাস্তায় সাইকেলের চাকা থেকে পানি ছিটকে পড়া। হ্যাঁ, আমরা যখন বৃষ্টি ভেজা রাস্তায় যখন সাইকেল চালাই, এখানে যদি পানি থাকে, এই পানিটা এদিকে ছিটকে যায়, স্পর্শক বরাবর ছিটকে যায়, এটা কেন্দ্রবিমুখী বলের উদাহরণ। এটা ঠিক আছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, পৃথিবীকে কেন্দ্র করে যে কৃত্রিম উপগ্রহগুলো ঘুরতেছে যে এইভাবে, এদের পৃথিবীর সাথে এর একটা কি আকর্ষণ বল আছে না? যদি কেন্দ্রবিমুখী বল না থাকতো তখন হচ্ছে এই বছরটা ইসে চলে আসতো, মানে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর দিকে চলে আসতো, তার মানে বাট আসতেছে তো না, সো এখানে কেন্দ্রবিমুখী বল আছে, তো এটা উত্তর। নেক্সট বলছে বক্রপথে দ্রুত গতিতে চলন্ত গাড়ির দুর্ঘটনায় পতিত হওয়া। এই যে বক্রপথে আমরা যে ব্যাংকিং করে যে ম্যাথগুলো করতাম, বক্রপথে যদি একটা গাড়ি যায় অনেক সময় এইভাবে এসে এদিকে ছিটকে পড়ে যায়, তার মানে এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বলের কারণে, এটাও হয়। আমাদের উত্তর হচ্ছে যে 1 2 3, এটা উত্তর। আচ্ছা, তারপরে বলছে একটি বস্তুর উপর এত নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পড়ছিলাম F = কি হয়, ma। এটাকে যদি আমরা ভেঙে লেখা ট্রাই করি, F = m * v। a কি ছিল, v - u / t। তো আর যদি এটাকে আমরা গুণ করি, F * t = m v - u মানে কি ডেল v। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, F * t = ডেল mv। তো আমি বলতে পারি যে আমরা কি শিখছি, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে, বলের ঘাত। তাহলে বলের ঘাত = ডেল mv। ডেল mv মানে কি ভরবেগের পরিবর্তন। তো এখানে বলছে কি বলছে ভরবেগের পরিবর্তন চাইছে, তাহলে আমরা কি ভরবেগের পরিবর্তন = বলের ঘাত। তাহলে বল আর বলের ক্রিয়াকালের গুণফলকে যদি গুণ করি তাহলে বলের ঘাত পাবো, আর সেইটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এখানে বলের মান দিছে, সময়ের মানও দিছে। তাহলে বলের মান হচ্ছে 60 নিউটন আর সময়ের মান হচ্ছে 1 মিনিট, তার মানে কত, 60 সেকেন্ড। তাহলে হচ্ছে 36 1 2 3, এটা উত্তর। এত। আর দেখো বলের ঘাতের একক হওয়া উচিত নিউটন সেকেন্ড, নিউটন টু সেকেন্ড, আর এটাই তো সেই ভরবেগের একক। তা ভরবেগের একক কত, কেজি মিটার/সেকেন্ড হইতে পারে, মানে বলের ঘাতে এটাই ভরবেগের মাত্রা, মানে এই কেজি মিটার/সেকেন্ড লেখা যায়, তাই এটাকে আমরা কেজি মিটার/সেকেন্ডও লিখতে পারি। তো এটার উত্তর হবে হচ্ছে, আমরা যদি দশমিকের এখানে নেই 1 2 3 4, তাহলে এটাকে লিখতে পারি 3.6 × 10⁴ কেজি মিটার/সেকেন্ড। এটা কেন লিখছি, বল এবং বলে কি, হ্যাঁ একক ঠিক আছে যে নিউটন সেকেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু এইটাই করতে আমরা ভরবেগের পরিবর্তন লিখতে পারি, তাই ভরবেগের এককটা লিখছি। তো এটার উত্তর হচ্ছে এটা। এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। এখানে কি বলছে, চিত্রের আলোকে কোন অক্ষের আলোকে দণ্ডটিকে ঘোরানো সবচেয়ে কঠিন হবে, মানে কোনটার সাপেক্ষে ঘোরানো সব থেকে কষ্টকর। তো আমরা জানি জড়তার ভ্রামক জিনিসটা কি ছিল, জড়তার ভ্রামক ছিল যে আমি একটা বস্তুকে ঘূর্ণনরত অবস্থায় করতে চাচ্ছি, মানে ঘুরাইতে চাচ্ছি, তাকে ঘুরাইতে চাচ্ছি, বাট ও ঘুরতেছে না, ঘুরতে না চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে সেই বস্তুর জড়তা বা জড়তার ভ্রামক। স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, যে গতিশীল থাকতে চাও তুমি যেটা করতে চাচ্ছ বাট ও সেটা করবে না, এর করতে না চাওয়ার প্রবণতা হচ্ছে জড়তা বা জড়তার ভ্রামক। তার মানে যেটার জড়তার ভ্রামক যত বেশি হবে, ওইটাকে ঘুরাইতে বা ওইটাকে থামাইতে তত বেশি কষ্ট করতে হবে তোমার। তো আমরা হচ্ছে বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা দেখব। তো যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সব থেকে বেশি, ওইটার সাপেক্ষে ঘোরানো তত বেশি কষ্টকর। ওকে, তাহলে আমরা সরুদণ্ড, এটাকে একটা সরুদণ্ড না, তাহলে সরুদণ্ডের যদি মাঝখান দিয়ে যায়, মাঝখান দিয়ে মানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, সরুদণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানতাম। সরুদণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল, IG = 1/12 ml²। m কি ছিল, বস্তুটার ভর, আর l হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্য। এখন এই যে তাহলে EF এর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে মনে করো এইটা, তাহলে আমি যদি বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার করি, সে এইটার সাপেক্ষে যদি জড়তার ভ্রামক করি, তাহলে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ICD কি হবে, আমরা জানি যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হয়, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তার মানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে এই দূরত্ব যদি x হয়, তাহলে এটা হবে x²।
তার মানে আমরা সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাইলাম, মানে আইসিডি মান বসালে আসবে। এবার দেখো এইটার মান তো এখানে আসছে, তো আইসিডি কি হবে, আইজি থেকে আরো বড় হবে। তার মানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা ছিল, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা ছিল, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি বাড়ছে না? তার মানে এইটার থেকে এইটায় ঘোরানো বেশি কষ্টকর। এবার আসে আরো চেক করি, এবার যদি এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক করি, এটা দেখো তো কি হবে, আই এবি, এটা কি হবে আইজি প্লাস এম ইন্টু এই যে এই দূরত্ব, এইখান থেকে এই দূরত্বটার স্কোয়ার। এখন দেখো এই দূরত্বটা কি অনেক বড় না, মানে এইটুকের থেকে এটুকু আরো বড় না? তাহলে কি এইটার মানটা, সে এই দূরত্বটাকে যদি আমি ওয়াই ধরি, এই পুরো দূরত্বটাকে যদি আমি ওয়াই ধরি, বা হচ্ছে এটা তো বলে দিচ্ছে 25 মানে 50 সেন্টিমিটার, তো এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে কি সব থেকে বড় হবে কোনটা, এইটা সব থেকে বড় হবে। তো সব থেকে এইটা হচ্ছে সব থেকে জড়তার ভ্রামক ছোট, এইটা হচ্ছে তার থেকে একটু বড়, এইটার সাপেক্ষে ঘোরানো আরো বেশি কষ্টকর। তার মানে এদিকেও তো সেম, এইটার জড়তার ভ্রামক ছোট, এইটার আর একটু বড়, এইটা আর এই যে সিডি একই হবে, মানে জিএইচ এবং সিডি একই হবে। তো জিএইচ এবং সিডি এই দুইটার সাপেক্ষে ঘোরানো হচ্ছে ইএফ থেকে বেশি কষ্টকর, আর এই যে এই অক্ষের সাপেক্ষে বা এই অক্ষের সাপেক্ষে ঘোরানো সব থেকে বেশি কষ্টকর। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে এ বি অক্ষ, বা যদি এ অক্ষ দিত এইটাও হইতো উত্তর, হয় এ বি হবে নাহলে এইটাই, দুইটাই বোথ আর কারেক্ট, এটাও উত্তর। এটা যদি হচ্ছে পি কিউ হইতো, তাহলে সব থেকে কষ্টকর হচ্ছে এ বি বা পি কিউ। তাহলে এখানে উত্তরে অপশনে আছে হচ্ছে এ বি আছে, তাহলে আমাদের এ বি উত্তর। পি কিউ থাকলে পি কিউ উত্তর থাকতো, এখানে যদি পি কিউ থাকতো আর গ নম্বরে থাকতো ক এবং খ উভয়, তাহলে এই ক এবং খ উভয় সেটা উত্তর হইতো। নেক্সট, তারপরেরটা হচ্ছে আমাদের কি বলছে, একটি বস্তুর উপর এত মানের একটি পরিবর্তিত বল এক্স অক্ষ বরাবর গতিশীল, যদি বস্তুটি এক্স ইজিক্যাল টু এত হতে এত পর্যন্ত সরণ ঘটে তাহলে কৃত কাজ কত? তাহলে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল, এই যে পরিবর্তনশীল বল, বা আমরা দেখতেছি বল না বলে দিলেও আমরা বুঝতাম, কারণ এক্স এর মানের যদি আমরা চেঞ্জ করি, এক্স এর মানের উপর বলটা ডিপেন্ড করতেছে, তার মানে এটা হচ্ছে পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা কি জানতাম, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এবার ইন্টিগ্রেশনের যে লিমিট দিব, এটা হচ্ছে মানে আদি পজিশন থেকে শেষ পজিশন, আদি পজিশন কত ছিল 0, তাহলে 0 থেকে ফাইনাল পজিশন কত 3। এটা খুবই মানে সুন্দর একটা ম্যাথ, এটা ভর্তি পরীক্ষা অনেক সময় আসে। তাহলে 0 থেকে টি থাকলো, এফ এর মান যদি আমরা বসাই কত হবে, 5x² - x প্লাস 1 এইটা ইন্টু ডিএক্স। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, 5 থাকলো, x² কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে x³ ডিভাইডেড বাই 3 মাইনাস x কে যদি ইন্টিগ্রেশন করি x² ভাগ 2 প্লাস 1 কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে x। তাহলে এবার যদি আমরা লিমিটটা এখানে দেই, এটা 0 থেকে 3 পর্যন্ত, তো এটাকে যদি আমরা এখানে লিখি, এবার লিমিট বসানোর নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো আপার লিমিটে x এর জায়গায় কত বসাবো, 3 বসাবো। তো এখানে যদি আমরা 3 বসাই তাহলে কত হবে, 5 ইন্টু 3³ ডিভাইডেড বাই 3 মাইনাস 3², একবারে লিখে দেই, এখানে x² ভাগ 2 না, তার মানে 9 ভাগ 2 প্লাস 3, এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো, এখানে লোয়ার লিমিট কত 0 না, তাহলে এই পার্টটা হবে 0, তারপরে পুরো পার্টটা 0 হয়ে যাবে আর কি, সম্পূর্ণটা 0। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ডাব্লিউ এর মান আসবে হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে ডাব্লিউ এর মান আসবে 43.5 জুল, এটা উত্তর। তো আমাদের এটার উত্তর হচ্ছে 43.5, এটা উত্তর। নেক্সট, আদর্শ স্প্রিং এর জন্য বিভব শক্তি ইউ এবং সম্প্রসারণ এক্স এর মধ্যকার লেখচিত্র কোনটি? তাহলে আমরা আদর্শ স্প্রিং এর জন্য সঞ্চিত শক্তি ইউ ইজিক্যাল টু কি জানি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটা যদি ধ্রুবক হয়, মানে হাফ ইন্টু কে, একটু তো ধ্রুবক, তাহলে ইউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এটা কি পরাবৃত্তের সমীকরণ? তাহলে এখানে এটা হবে না, আর এটা স্ট্রেট, এটা হবে না, এটা হবে না, এটা পরাবৃত্ত একটা আছে, এটা উত্তর। নেক্সট, নিচের কোনটি শক্তির একক নয়? শক্তির একক নয় কোনটি? তাহলে কোনটা কোনটা শক্তির একক সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। এটা কি আছে, এটা হচ্ছে কি নিউটন মিটার। নিউটন মানে কি বল,
আর মিটার মানে কি স্মরণ, এফএস মানে বলের একক কিন্তু স্মরণের একক, তাহলে এটা কি হবে শক্তির একক, তাহলে এটা তো শক্তির একক, হ্যাঁ এটা ঠিক আছে। আর জুল তো শক্তির একক, এটাও তো শক্তির একক, বাট আমার কাছে শক্তির একক নয়, তাহলে এটাও উত্তর হবে না, এটাও হবে না। এবার দেখি এইটা যে কিলোওয়াট আওয়ার, আমরা কি জানি ক্ষমতা ইজ ইকুয়াল টু কৃত কাজ ডিভাইডেড বাই সময়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয় পি ইন্টু টি, তার মানে ক্ষমতার একককে যদি সময় দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কাজের একক বা শক্তির একক। তাহলে এখানে আছে ক্ষমতার একক, এটা আছে সময়ের একক, তাহলে ক্ষমতার একককে যদি সময়ের একক দ্বারা গুণ করি এটা কি শক্তির একক না, তার মানে এইটাও শক্তির একক, এটাও আমাদের উত্তর হবে না। তো এইটা হচ্ছে আমাদের শক্তির একক নয়, এটা কিসের একক, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে তোমার সেই যে পীড়নের একক না, পীড়ন ইজ ইকুয়াল টু কি ছিল বল ভাগ ক্ষেত্রফল, বা চাপের একক, চাপ ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপের একক। তারপর বলছে কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়। কেপলারের দ্বিতীয় সূত্র কি ছিল, মানে গ্রহের চারদিকে সূর্যের চারদিকে গ্রহসমূহের সংযোগ সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো এটা হচ্ছে আমরা পাইছিলাম কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে, এটা উত্তর হচ্ছে এটা 21। তারপরটা পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব এক্স হলে, যেখানে এক্স এর মান হচ্ছে আর থেকে ছোট হলে অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধ মানে এই কি আছে যে এই দূরত্বের সম্পর্ক চাইছে। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, তো আমরা এটাকে সলভ করি, এটা আমরা পুরো ব্যাখ্যা সহকারে করার চেষ্টা করি। আমরা জানি ভূপৃষ্ঠের কোনো বিন্দুতে জি এর মান হচ্ছে জি ইজ ইকুয়াল টু কি হয় জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর ভূপৃষ্ঠ হতে উচ্চতায় কোনো বিন্দুতে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় কোনো বিন্দুতে, এই উচ্চতায় কোনো বিন্দুতে জি এর মান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। আর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরতার কোনো বিন্দুতে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু অন মাইনাস এইচ ভাগ আর। ওকে, তো এইখানে আমি দেখতেছি উচ্চতার সাথে এইচ এর সম্পর্ক, এইচ এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে মানে বর্গাকার একটা সম্পর্ক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক আমরা পরে দেখবো, বর্গাকার একটা সম্পর্ক। আর এইখানে এইচ এর সাথে জি প্রাইমের সম্পর্ক হচ্ছে মানে এইচ এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে একের সম্পর্ক, মানে এই যে এখানে পাওয়ার কত অন না, তার মানে অনের সম্পর্ক। ওকে, এবার আমরা এটা আসি, এই এইচটা বিভিন্ন দিক থেকে কাউন্ট করা যায়, মানে এই উপর থেকে হইতে পারে, নিচ থেকে হইতে পারে। আরেকটা জিনিস দেখি, জি এর মান সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে, মানে আমরা যে পৃথিবীর পৃষ্ঠে বাস করি এই পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে জি এর মান সর্বোচ্চ। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যদি যাই তবুও জি এর মান কমতে থাকবে, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি নিচে আসি তবুও জি এর মান কমতে থাকবে। তাহলে জি এর মান উপরে যখন যাব, মাটি থেকে উপরের দিকে হচ্ছে বর্গাকারে কমবে, ঠিক আছে, মানে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। আর নিচে যদি আসি তাহলে হচ্ছে সমানুপাতিক হারে কমবে। মানে এখানে কি বলছি, এখানে একের সম্পর্ক না, মানে জি এর সাথে এইচ এর ডিরেক্টলি এক অনের পাওয়ার অন, এজন্য এখানে হচ্ছে এক, মাটির গভীর হচ্ছে আমরা মনে রাখবো অনের সম্পর্ক, আর মাটির উচ্চতায় হচ্ছে স্কোয়ারের সম্পর্ক। তো এটা যদি আমরা বলি সে আমরা হচ্ছে প্রথম কেজে এখানে হচ্ছে এইদিকে উঠতেছি, মানে ভূপৃষ্ঠ থেকে উপরে নিতেছি আমরা, এইচ কাউন্ট করতেছি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে। এবার বুঝি ভূপৃষ্ঠ থেকে উপরে যাচ্ছি তাহলে জি এর মান বাড়বে নাকি কমবে, অবশ্যই কমবে, কারণ ভূপৃষ্ঠ জি এর মান সর্বোচ্চ, উপরে গেলে জি এর মান কমতে থাকে। তাহলে এখানে বুঝলাম হচ্ছে এইচ বাড়লে জি এর মান কমবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার আমরা বলছি উপরে ব্যস্তানুপাতিক সম্পর্ক একের নাকি দুইয়ের, তাহলে এইখানে সম্পর্কটা হবে হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু 1 ভাগ এইচ স্কোয়ার, তাহলে এটার জন্য এটা উত্তর। এবার আসি যদি হচ্ছে এইচটা যদি আমরা উপর থেকে নিচে আসি, এইচটা আমরা কাউন্ট করা শুরু করছি হচ্ছে উপর থেকে, এইখান থেকে, যেমন এখানে আমরা এইচটা কাউন্ট করছিলাম নিচ থেকে উপরের দিকে, আর এটা যদি হয় উপর থেকে নিচের দিকে, তাহলে এবার কি হবে, এবার দেখি আমাদের তীর চিহ্নর মুখ আছে কোন দিকে, ভূপৃষ্ঠের দিকে, তার মানে কি ভূপৃষ্ঠের দিকে আসতেছি, তাহলে ভূপৃষ্ঠের যত কাছে আসবো জি এর মান তত কি হবে, যে ভূপৃষ্ঠের যত কাছে আসবো জি এর মান তত বাড়তে থাকবে, তার মানে এখানে এইচ বাড়লে আমার জি এর মান বাড়বে, তাহলে এখানে কি হবে একটা বাড়লে আর একটা বাড়বে। এখন সমানুপাতিক হারে বাড়বে নাকি বর্গের সমানুপাতিক হারে বাড়বে, আমরা কি বলছি মাটির উচ্চতায় সম্পর্ক কি দুইয়ের সম্পর্ক, তাহলে এখানে জি এইভাবে বাড়বে, মানে বর্গাকারে বাড়বে, বর্গের সমানুপাতিক হারে বাড়বে। 2 নম্বর কেস গেল। এবার আসি 3 নম্বরে। এবার যদি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যাওয়া যায়, আমরা কাউন্ট করা শুরু করছি ভূপৃষ্ঠ থেকে, তাহলে এবার দেখো এইচ এর মান যদি বাড়ে জি এর মান বাড়বে নাকি কমবে, অবশ্যই কমবে, কারণ কি আমরা ভূপৃষ্ঠ থেকে বিপরীত দিকে যাচ্ছি, বিপরীত দিকে গেলে কি জি এর মান কমতে থাকবে,
ওকে, তার মানে বুঝলাম এইচ বাড়লে জি হচ্ছে কমে। এবার এই মাটির ভিতরে এক আকারে কমে নাকি দুই আকারে কমে? আমরা বলছি মাটির ভিতরে হচ্ছে অনের সম্পর্ক, পাওয়ার অন। তাহলে এইখানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে, মানে এইচ বাড়লে জি হচ্ছে কমবে, তার মানে এখানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে এইভাবে। আর যদি লাস্ট এটা যদি কেন্দ্র থেকে আমরা এইচটা কাউন্ট শুরু করি, এইভাবে কাউন্ট শুরু করলাম এইভাবে। এবার আমার যাচ্ছে কোন দিকে? কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে। তাহলে ভূপৃষ্ঠের কাছে যত যাবো, আমি জানি ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ হয়। তাহলে ভূপৃষ্ঠের কাছে গেলে জি এর মান কি হবে? বাড়তে থাকবে। তার মানে এইচ যদি বাড়ে, এই যে এইচ উপরের দিকে যাচ্ছে, মানে আমরা নিচ থেকে উপরে যাচ্ছি, তার মানে কি এইচ বাড়তেছে। তো এইচ বাড়লে জি এর মানও বাড়বে। তাহলে সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। আর নিচের সম্পর্ক কি বলছি? একের সম্পর্ক। তাহলে কি হবে? জি ইজ প্রপোর্শনাল টু এইচ। তাহলে এই চারটা ঘটনাই পসিবল, তো এখান থেকে দিক এই চারটার ভিতরে দিবে। এবার এইটা দেখি কি বলছে। পৃথিবীর কোন কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্ব এক্স, তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে কাউন্ট করা শুরু করছে, এই যে এইটা কোনো বিন্দুর দূরত্ব এক্স, অভিকর্ষস্থ যেখানে এক্স এর মান হচ্ছে আর থেকে ছোট, মানে তোমাকে এই মাটির ভিতর পর্যন্তই আসছো, তুমি সারফেস পর্যন্ত যাও নাই, তার মানে কি এইটাই আমার কারেক্ট না? এই চিত্রর কথাই বলছে। তাহলে জি এর মানের সাথে সম্পর্ক কোনটি হবে? তাহলে কি হবে এটা? জি ইজ প্রপোর্শনাল টু এইচ, বা ওরা দিছে হচ্ছে এক্স, তাহলে এই জন্য উত্তর কি হবে? জি ইজ প্রপোর্শনাল টু এক্স। এটা উত্তর কই? এটার উত্তর হচ্ছে এটা, এটা উত্তর। ওকে, নেক্সট। কোনো বৃহদাকার বস্তুর জন্য মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান কোথায় পাওয়া যায়? আমরা কি জানি মহাকর্ষীয় বিভব ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে সর্বদা হচ্ছে নেগেটিভ হয়। এবার আর এর মান যত বাড়তে থাকবে, এই মানটা তত বাড়তে থাকবে, মানে কমতে থাকবে। কিন্তু মান কমলে কি? নেগেটিভ মান কমা মানে কি? পুরা মানটা কি বাড়া না? তার মানে পুরা মানটা বাড়তেছে। তাহলে আর এর মান যত বাড়বে, এই পুরা মানটা তত বাড়বে। তাহলে আর এর মান সর্বোচ্চ হইলে এই পুরা মানটা কি মানে বাড়বে না? তো সেই সর্বোচ্চ মান কোথায় হয়? সেই সর্বোচ্চ মানটা হয় এই যে ভি ম্যাক্সিমাম, এই সর্বোচ্চ মানটা হয় হচ্ছে জিরো। মানে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে জিরো। আর সেই দূরত্বটা হচ্ছে কোন দূরত্বে? এই দূরত্বটা হচ্ছে অসীম দূরত্বে। মানে এখানে যদি ইনফিনিটি হয় তাহলে এই যে ভি জিরো, এটা হচ্ছে অসীম দূরত্বে। নেক্সট বলছে ভূকেন্দ্র হতে এত কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কত বেগে ঘুরছে? তো আমরা যদি কৃত্রিম উপগ্রহের কথা মনে থাকে, তো মনে করলাম এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তো একটা কৃত্রিম উপগ্রহ ধরি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, মানে এইখানে একটা কৃত্রিম উপগ্রহ আমাদের আছে। এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। এটা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে এইভাবে ঘুরতেছে কক্ষপথে, নির্দিষ্ট একটা কক্ষপথে এইভাবে ঘুরতেছে। তো এভাবে ঘুরতেছে। তো আমরা যদি এই পৃথিবীর ভরটাকে বড় হাতের এম ধরি, আর এই কৃত্রিম উপগ্রহের ভরটাকে হচ্ছে যদি আমরা স্মল এম ধরি, আর ভূপৃষ্ঠ থেকে এটার উচ্চতাকে যদি আমরা এইচ ধরি, তাহলে কৃত্রিম উপগ্রহ আর পৃথিবীর মধ্যে একটা কি আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বল কি হবে? এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু নিউটনের সূত্র থেকে জি ইন্টু এম1 এম2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। আমার মধ্যবর্তী দূরত্ব কত? আর প্লাস এইচ না? এই সম্পূর্ণ দূরত্বটা, এই সম্পূর্ণ দূরত্বটা, তাহলে এই সম্পূর্ণ দূরত্ব কত হবে? আর প্লাস এইচ তার হোল স্কয়ার। এবার এই যে আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলটা যদি কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়, এই আকর্ষণ বলটা যদি কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়, তাহলে সেইটাই তো কৃত্রিম উপগ্রহ ঘুরতে থাকবে। তাহলে এই আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী বলে যাবে। তাহলে এটাকে যদি কেন্দ্রমুখী বলে হয়, আমরা জানি কি কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কি হয়? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। যে কোনো কিছু যদি বৃত্তাকার পথে ঘুরে, তখন তার কেন্দ্রমুখী বল কি হয়? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এম কি ছিল? যে বস্তুটা ঘুরে সেই বস্তুর ভর। ভি ছিল যে বস্তুটা ঘুরে সেই বস্তুটার বেগ। আর আর হচ্ছে বস্তুটা যে ব্যাসার্ধ নিয়ে ঘুরে সেই ব্যাসার্ধ। তাহলে এখানে ঘুরতেছে কে? কৃত্রিম উপগ্রহ। তাহলে এম ভি, ভি কি হবে? ধরি কৃত্রিম উপগ্রহের বেগ হচ্ছে ভি স্কয়ার, এম ভি স্কয়ার ডিভাইড বাই আর। আর কি যে বৃত্ত নিয়ে ঘুরতেছে সেই বৃত্তের ব্যাসার্ধ। এখানে কৃত্রিম উপগ্রহ কি এই বৃত্তটা নিয়ে ঘুরতেছে না? এই বৃত্ত, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে আর প্লাস এইচ। তাহলে এইখান থেকে যদি আমরা ভি ক্যালকুলেট করতাম, ভি ইজ ইকুয়াল টু কি আসছিল? রুট ওভার, এটা কাটা, আর সরি এটা এটার সাথে হচ্ছে এটা কাটা, আর হচ্ছে এই আর আর এক মানে আর প্লাস এইচ, আর প্লাস একটা কাটা, জি এম ডিভাইডেড বাই
আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের সেই সূত্র ছিল, পৃথিবী উপগ্রহের বেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ওকে, এবার আসি সকল মান বসাই। ভি ইজ ইকুয়াল টু, জি এর মান আমরা সবাই জানি 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম, পৃথিবীর ভর কত 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে দেখি আর প্লাস এইচ। আর প্লাস এইচ মানে কি, ভূকেন্দ্র হতে পৃথিবী উপগ্রহের দূরত্ব না, এই যে মোট দূরত্বটা, এই মোট দূরত্বটা আর প্লাস এইচ। এখানে তোমার মোট দূরত্বটাই বলে দিছে, এখানে বলে দিছে ভূকেন্দ্র হতে এত কিলোমিটার দূরে, তার মানে কি তোমাকে এখানে ডিরেক্টলি আর প্লাস এইচ এর মানটাই বলে দিছে। অনেকে কি করে এখানে আর এর সাথে মানে এই দূরত্বের সাথে আবার আর যোগ করে, তোমাকে তো বলে দেয়নি যে ভূপৃষ্ঠ হতে এত উচ্চতা আছে, তোমাকে ডিরেক্টলি কেন্দ্র থেকে উচ্চতা বলে দিছে, এই যে এই কেন্দ্র থেকে উচ্চতা বলে দিছে, তারপরে তোমাকে ডিরেক্টলি আর প্লাস এইচ এর মানই বলে দিছে। তো এটা হচ্ছে কত 8 ইন্টু 10⁻³ কিলোমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে নেই 1000 দ্বারা গুণ, এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার মান আসবে হচ্ছে 7074.42 মিটার পার সেকেন্ড। বাট এইটা হচ্ছে অপশনে নেই, তো এটা অপশনে যখন নাই কাছাকাছি সর্বোচ্চ এটা দেওয়া যায়, এটাই হওয়া উচিত কাছাকাছি এটা। নেক্সট, তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাতের সীমা কোনটি? আমরা কি জানি তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাত কি ছিল? পয়সনের অনুপাত ছিল কোনো বস্তুর মাইনাস পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হচ্ছে পয়সনের অনুপাত। তাত্ত্বিকভাবে যে মানটা ছিল হচ্ছে -1 থেকে +½ এটা, আর ধাতুর ক্ষেত্রে ছিল হচ্ছে 0 থেকে বড়, হাফ থেকে ছোট। এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে। ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাতের মান ছিল হচ্ছে এইরকম, ধাতুর ক্ষেত্রে পয়সনের অনুপাতের মান ছিল হচ্ছে ধনাত্মক আর কি। নেক্সটটাই বলছে কি আয়তন গুণাঙ্কের মাত্রা কি ছিল? তো আয়তন গুণাঙ্ক যদি আমরা x ধরি, আয়তন গুণাঙ্ক কি ছিল? পীড়ন ডিভাইডেড বাই আয়তনের বিকৃতি। তাহলে পীড়নকে আমরা কি বলছিলাম? বল ভাগ ক্ষেত্রফল। আর আয়তনের বিকৃতিকে কি বলছিলাম? ডেল ভি ডিভাইডেড বাই আদি আয়তন। এবার দেখো এইটা কি হবে, এইটা তো সমজাতীয় রাশি, তাহলে সমজাতীয় রাশির অনুপাতের কোনো মাত্রা থাকে না, তাহলে এই আয়তন গুণাঙ্কের মাত্রা কি হবে? এই এফ ডিভাইডেড বাই এ এর মাত্রা না? আচ্ছা, এফ ভাই ডিভাইডেড বাই এ এর মাত্রা আমরা বের করি। তাহলে এফ ভাগ এ এর মাত্রা যদি আমরা বের করতে চাই, তাহলে তোমার মনে করো এফ এর মাত্রা মুখস্থ নেই, তাহলে কি করবা? এফ ইজ ইকুয়াল টু কি হয়? এম এ ডিভাইডেড বাই এর মাত্রা তো তুমি জানো, এর মাত্রা কি হয়? এল স্কোয়ার না? মানে ক্ষেত্রফলের মাত্রা, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য মিটার ইন্টু মিটার, তাহলে এটার স্কোয়ার। তাহলে এবার যদি বসাই ভরের মাত্রা কি হয়? ভরের মাত্রা হচ্ছে ম্যাস বড় ক্যাপিটাল এম, তারপরে এর মাত্রা কি হয়? এ হচ্ছে এল টি ইনভার্স 2, আর এখানে ছিল হচ্ছে এল স্কোয়ার, হোল মাত্রাটা কি হলো? এম এল ইনভার্স অন, তারপর হচ্ছে টি ইনভার্স 2, এটাই। তো এটার উত্তর হচ্ছে এম এল ইনভার্স অন টি ইনভার্স 2, এই গ নম্বর। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।